ওকে, আমরা জেন ব্যাস্ট্রির 18 নম্বর ক্লাসের আলোচনা শুরু করছি। আজকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড এবং ডেটাবেজের ইস্যুগুলো নিয়ে কথা বলবো। শুরুতেই আমরা ওপি প্রসেসে কিভাবে ডেটাবেজকে অ্যাক্সেস করতে পারি এবং এই রিলেটেড যদি কখনো কোনো কোশ্চিন আসে সেক্ষেত্রে আমরা কিভাবে তার সলিউশন দিতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ছোট ছোট কিছু কোশ্চিন আপনাদের পেঁচিয়ে আসার সম্ভাবনা আছে যখন কানেকশন ওরিয়েন্টেড ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলি। তো আমি শুরুতেই দুজনের কাছ থেকে জানতে চাইবো, আপনারা জাস্ট কোড লিখবেন ডেটাবেজকে কানেক্ট করার জন্য। মনে করেন ডেটাবেজের নাম হচ্ছে জেন ব্যাস ট্রি, আর ওই ডেটাবেজকে আপনারা নর্মালি পিএসপির কানেকশন স্ট্রিং এর মাধ্যমে ডেটাবেজকে আপনি কানেক্ট করছেন। দুজনই লিখেন কানেকশন স্ট্রিংটা। কানেকশন হলে সাকসেসফুল দেবে, না হলে কি হবে সেটাও আমাকে বলবে, এবং আমি দুইজনের স্ক্রিনে শেয়ার করার পর আমি দুইজনের কোডই দেখব। শুরুতে আপনাদের কানেকশন স্ট্রিংটা দেখি, তারপরে আমরা ওপি প্রসেসে কিভাবে কানেকশন হবে, কিভাবে অ্যাক্সেস হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, লিখেন, এখনই লিখেন। ওকে ওকে, সবাই একটু দেখি। আমি একটা কাজ করি, যে জিনিসগুলো আপনাদের পড়তে হবে। ডেটাবেজে আমি আছি এবং ডেটাবেজ এবং ওপি প্রসেসটাকে আমি ইনকর্পোরেট করব একসাথে। এখানে আমি শুরুতেই যেটা করতে যাচ্ছি যে আমি লেফট মোস্ট কর্নার থেকে ধরতে ধরতে যাচ্ছি, এবং আপনাদের যখন পড়াশোনা করবেন তখন এই লেফট থেকে ধরে আস্তে আস্তে করে সামনের দিকে আগানোর চেষ্টা করবেন। ঠিক আছে? এবং লাস্টে প্লাগ ইন ইঞ্জিন নিয়েও আপনাদের পড়াশোনা করতে হবে যদি জেএনডি পরীক্ষাতে ডেটাবেজ রিলেটেড কোশ্চেনের অ্যান্সার আপনারা করতে চান। তো যদিও আমি হয়তো ডেটাবেজের উপরে যদি থরলি থিওরিটিক্যাল এবং কোয়েরি রিলেটেড দুইটা ক্লাস নেই, তখন আপনাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আগামী ক্লাসগুলোতে এটা আপনারা দেখতে পাবেন। তো তো এখন ডেটাবেজ নিয়ে যখন কথা বলছি, ডেটাবেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে ডেটাবেজের ক্রিয়েশনের জন্য দেখেন এখানে তো আমাদের বেশ কিছু ডেটাবেজ ক্রিয়েটেড অবস্থায় আছে। এখানে নাম দেখা যাচ্ছে এবং কলিশনটা, ডেটাবেজের কলিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা কোন কলিশনে ডেটাবেজটাকে বানাচ্ছি। আর আরেকটা বিষয় আছে যে সেটিংস রিলেটেড একটা ইস্যু আছে। যেমন সেটিংসে যদি যাই তাহলে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের একটু জানার দরকার আছে। সেটা হচ্ছে যে সেটিংসের মধ্যে একটু খেয়াল করেন যে ফিচার, এসকিউএল কোয়েরিজ, নেভিগেশন প্যানেল, মেইন প্যানেল, ইম্পোর্ট এক্সপোর্ট, ম্যানেজ ইওর সেটিংস, বেশ কিছু ইস্যু এখানে রয়েছে যেগুলো আমাদের একটু জানার দরকার আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইঞ্জিন। এখানে বেশ কিছু ইঞ্জিন আছে, স্টোরেজ ইঞ্জিনস রয়েছে। এই ইঞ্জিনগুলো সম্পর্কে পড়াশোনা করাটা খুবই জরুরি। হ্যাঁ, কোশ্চিন ইঞ্জিন রিলেটেড বেশ এসে থাকে, ইঞ্জিন রিলেটেড কোশ্চিন কিন্তু বেশ এসে থাকে। যদি ধরেন ইঞ্জিন নিয়ে কোনো কোশ্চিন করলো, তখন ওখানে আমরা দেখি যে ইঞ্জিন রিলেটেড বা ইঞ্জিন নিয়ে বেশ কিছু কোশ্চিন কিন্তু এক্সাম্পলগুলোতে দেখা যায় এবং কোনো কোনো ক্ষেত্রে যে পরীক্ষাগুলোতেও চলে আসে। এছাড়াও ভেরিয়েবল, রেপ্লিকেশন, ইম্পোর্ট এক্সপোর্ট, ইউজার অ্যাকাউন্ট, স্ট্যাটাস, এগুলোর উপরেও আলোচনা আছে। তো আমরা যদি একটা ডেটাবেস ধরেন করি যে ডিবি জেন ব্যাস 3, এটা কি করা হয়েছিল কিনা? হ্যাঁ, সম্ভবত একটা ডেটাবেস আমরা করেছিলাম। কই, এই যে, হ্যাঁ, জেন ব্যাস 3।
বাট এখানে আমরা অ্যাকাউন্ট এবং এমপ্লয়ি নামে ডেটাবেস করছি। বাট এখন আরেকটা নতুন জিনিস আমি নিয়ে আলোচনা করবো বিধায় আমি নতুন করে একটা ডেটাবেস তৈরি করার চেষ্টা করি। সো ডেটাবেসটা হচ্ছে লাইক ডিবি আন্ডারস্কোর জেন্ড ব্যাস 3 নিউ কোলিশন, যেটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি যে ক্যারেক্টার সেট নিয়ে আমরা কতটুকু বুঝি বা ক্যারেক্টার সেট কি সেটা সম্পর্কে কি জানি একটু বলেন তো। মাইক্রোফোনের কাছে আসেন বিজন, মাইক্রোফোনে। আর বুলবুল আমি জিজ্ঞেস করেছি ক্যারেক্টার সেট কোলিশন বা ক্যারেক্টার সেট হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যে সে ডেটাবেজের ভেতরে ডাটাগুলোকে কোন উপায়ে বিন্যাস করে রাখবে তার একটা সিস্টেম। বিজন বুঝতে পেরেছেন? ডেটাবেজের ভেতরে ডাটাগুলোকে কোন উপায়ে বিন্যাস করে রাখবে, মানে আপনারা তো জানেন যে কম্পিউটারে যখন কোনো ডাটা যায় তখন কিন্তু 1010 তে যায় বাইনারি সিস্টেমে, তাই তো? হ্যাঁ, বাইনারি সিস্টেমে ডাটা যায়। তো ডাটাবেজের ইঞ্জিন একটা বিষয় যে একটু খেয়াল করেন বেশ কিছু ইঞ্জিন রয়েছে, ইনোডিবি মাইএসএম এর মধ্যে অন্যতম। এই যে সিএসভি, ইনোডিবি, মেমোরি, তারপরে মাই আইএসএম, এইরা। সো এই যে মানে ডেটাবেজের ইঞ্জিনগুলো, স্টোরেজ ইঞ্জিনগুলো, এই যে মেমোরি দেখেন হ্যাশ বেসড, স্টোর ইন মেমোরি, ইউজফুল টু টেম্পোরারি টেবল, ইনোডিবি, প্রিকন এক্সট্রা ডিবি, সাপোর্ট ট্রানজ্যাকশন, রো লেভেল লকিং, ফরেন কি এবং এনক্রিপশন ফর টেবিল। সো এখানে ডেসক্রিপশন কিন্তু বলা আছে স্টোরেজের, এবং এক একজন এক এক ভাবে ডেটাবেজের ভেতরে ডাটাগুলোকে বিন্যাস করে রাখে। সো নর্মালি যেটা হয়ে থাকে যে ইনোডিবি এবং মাইএসএম এই দুটা কেসই বেশি ইউজ হয় মাইএসকিউএল এর ক্ষেত্রে, এবং যখন ডেটাবেজে ডাটাগুলো বিন্যাস করে রাখতে বলা হয় তখন কিন্তু এই যে কোলিশন যেগুলো আছে সেগুলো কিন্তু ইম্প্যাক্ট করে যে কিভাবে ডাটাগুলো বিন্যাস করবে। তো এই প্রত্যেকটা কোলিশনের কিন্তু নিজস্ব ফরম্যাট রয়েছে। এই জন্য আমি যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে যে এই যে ARM SCII8 এর এই ASCII বিগ 5 বাইনারি কে কিভাবে ডাটা বিন্যাস করে তার সংজ্ঞাটা আপনাদের জেনে রাখতে হবে। বুঝতে পেরেছি? হ্যাঁ, না আমি ভেতরকার গুলোর কথা আপনাকে বলছি না, ঠিক আছে? নর্মালি আমরা ইউজ করি কি UTF-8 এর জেনারেল সিআই, তাই না? সো এটা UTF-8 সেগমেন্টের জেনারেল সিআই, এটা ইউনিকোডের ফরম্যাট বলা হয়। দুইটা ফরম্যাট খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইউনিকোড আর একটা হচ্ছে ASCII কোড। ইউনিকোড ইউটিএফ, এটাকে বলা হয় ইউনিকোড সিস্টেম। ইউটিএফ এর আবার তিনটা ভাগ আছে, 8, 16 আর 32। বাট ইউনিকোড 8টা মোস্ট পপুলার ফর ওয়েবে। ইউনিকোড 8 যেটা UTF-8 যদি আপনি ক্যারেক্টার সেট দেন যে কোনো ল্যাঙ্গুয়েজ ওয়েবে সাপোর্ট করে। তো ওয়েবের জন্য মাইএসকিউএল পিএসপির ক্ষেত্রে যেহেতু ওয়েব রিলেটেড পিএসপি, সো অন্যান্য ইউনিকোড গুলোর চাইতে এখানে ফোকাসড হয় কোথায় UTF-8টা। আর UTF-8 এর জেনারেলটা, বাট UTF-8 এটা হচ্ছে ইউনিফাইড যে ফন্ট গুলো আছে সেই ফন্টের একটা ইস্যু আছে,
সে একভাবে বিন্যাস হয় স্টোরেজের সময়, আবার আস্কি আরেকটা ভ্যালু আছে, আস্কি কোড যেটাকে বলা হয় কি রিলেটেড, সেই আস্কি ওয়েতেও বিন্যাস হয়। বাট ওয়েবে UTF-8টা বেশি চলে। এই UTF-8, UTF-16, UTF-32 এদের মধ্যে পার্থক্য কি বা বিষয়টা কি? এই যে UTF-MB4, এখানে কিন্তু আরো অনেক ডিফাইন্ড ইস্যু আছে, সেগুলোর কাজ কি এগুলো সম্পর্কে বেসিক একটা ধারণা। দেখেন UTF-32, UTF-16, UTF-16 এই যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে আমরা একটু ধারণা তৈরি করি। আর আস্কি বলে একটা বিষয় আছে, যে আস্কিটা কি সেটা জানি, বাইনারিটা কি সেটা জানি। সো এই ক্যারেক্টার সেটগুলোর মূল কাজ হচ্ছে যে ডেটাবেজের ভেতরে ডাটাগুলো কোন উপায়ে বিন্যাস থাকবে, আস্কিতে থাকবে নাকি ইউটিএফ-এ থাকবে, ইউটিএফ ফরম্যাটে থাকলে কিভাবে ডাটা বিন্যাস হয়, আর আস্কিতে থাকলে ডাটা কিভাবে বিন্যাস হয়। এটা জাস্ট থিওরিটিক্যাল, এটা কিন্তু দেখানোর কোনো সুযোগ নেই। আমরা কিন্তু এই মাইক্রোপ্রসেসরের মাধ্যমে ম্যাটল্যাব প্রোগ্রামিং করে আমরা কিন্তু ওই চিপসেটের মধ্যে ডাটা স্টোর করার জন্য এখানে শিখছি না, এটা শিখছি যে কে কিভাবে ডাটা বিন্যাস করে রাখে তার থিওরিটিক্যাল অ্যাকশনটা। ঠিক আছে, ওকে। সো প্রত্যেকটা বোল্ড অংশ সম্পর্কে আমরা একটু ক্লিয়ার কনসেপ্ট রাখি, তাহলে আমরা এই জায়গাটা থেকে মোটামুটি বুঝতে পারবো। আর UTF-8 সেগমেন্টটা আর আজকে সেগমেন্টটা একটু ডিটেল করে পড়বেন। তো এটা ছিল ডেটাবেস রিলেটেড এবং কলিশন রিলেটেড ইস্যু। এবার এসকিউএল যে জায়গাটা, এটা যে জায়গাটা সেটা হচ্ছে যে আপনি এটা একটা অ্যাকচুয়ালি একটা উইজার্ডের অংশ। এই ইন্টারফেস রিলেটেড যে উইজার্ডটা আমাকে সাহায্য করবে এই উইজার্ডের মধ্যে কোড লেখার জন্য কোয়েরি করে দেখার জন্য, সামথিং লাইক এটা, মানে কোনো ইম্পর্টেন্ট পার্ট না যদিও, বাট আপনার হেল্পফুল আর কি। আর এখানে কিছু স্ট্যাটাস আমাকে দেখাচ্ছে, সার্ভারের কিছু স্ট্যাটাস আমাকে একটু খেয়াল করেন। সার্ভারের স্ট্যাটাস এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না, কিছুক্ষণ পরপরই। এখানে এই যে ডাটা রিসিভড, সেন্ড, টোটাল, এই যে আমরা যখন নেটওয়ার্ক ট্রাফিক সিন স্টার্ট আপ, আমার যখনই এই ডাটাবেস সার্ভারটা স্টার্ট করেছি তারপর থেকে কি পরিমাণ ডাটা রিসিভড হয়েছে, সেন্ড হয়েছে এবং টোটাল ইস্যুগুলো সে কিন্তু পার আওয়ারের হিসেব করে আমাকে দেখাচ্ছে, যে মানে আমার সেট আপের পর থেকে। প্রসেস জাস্ট জেনে রাখা ভালো যে কি কি প্রসেস হয় এবং কিভাবে কাজ করে সেগুলো। এই যে আমি রুট অ্যাক্সেস ইউজার দিয়ে ঢুকে কাজ করি সেগুলো আমাকে দেখাচ্ছে। পিএমএ দিয়ে আমি হয়তো কাজ করেছি কখনো, সেটা আমাকে এই কমান্ডটা স্লিপ অবস্থায় আছে সেটা আমাকে দেখাচ্ছে। কোয়েরি যে স্ট্যাটিস্টিক্স, সেই স্ট্যাটিস্টিক্সটা আমাকে কিন্তু এই ডেটাবেজের কোয়েরি স্ট্যাটিস্টিক্স কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমি কত পরিমাণ সিলেক্ট করেছি, তারপরে আপডেট করেছি, চেঞ্জ করেছি, শো করেছি কতবার, ভেরিয়েবল শো করেছি কতবার, হ্যাঁ, আদার অ্যাকশনগুলো আমি কি করেছি, সব কিন্তু স্ট্যাটিস্টিক্যালি এই আমার এই ডেটাবেজ উইজার্ড থেকে আমরা কিন্তু দেখতে পারি। এখান থেকে কিন্তু বলা আছে, একটু খেয়াল করেছেন? আচ্ছা, অল স্ট্যাটাস ভেরিয়েবল গুলোর মধ্যে যে কি ধরনের ভেরিয়েবল ইউজ হয়েছে, কি ধরনের রোল বেস কাজ আমরা করেছি, এই মানে এ যাবত আমার এই মাইস্কুয়েলটা ইনস্টল করার পর থেকে সেটা এখানে সুন্দর করে বলা আছে। সো ডেফিনেটলি আপনারা যখন কাজ করেন এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু থিওরিটিক্যাল জাস্ট পড়ে মনে রাখা যে লাইক এর কার কি অবস্থায় আছে। একটু খেয়াল করেন, আমি একদম টপ অফ দ্য টেবিলে যাচ্ছি, যে aborted client, the number of connection that were aborted because the client died without closing the connection properly. আমরা নরমালি কি করি, আমরা কি ডেটাবেস যখন কানেক্ট করি তখন কি ডিসকানেক্ট করি? খুব কম কেসেই আমরা কিন্তু ডিসকানেক্ট করি, আমরা জাস্ট কাজ শেষ বন্ধ করে দিয়ে চলে যাই। সেই কথাগুলোই কিন্তু এখানে বলা হচ্ছে, রাইট? সো এখানে কি কি ধরনের অ্যাকশন হয় সেটার উপরে সুন্দর একটা সামারি আছে, এবং যেখানে ডেসক্রিপশন দেওয়া দরকার সুন্দর করে এখানে ডেসক্রিপশন বলা আছে। সো আপনারা স্ট্যাটাসে গিয়ে এই জায়গাটা একটু
দেখার চেষ্টা করবেন যে কি বলেছে। মনিটর যখন আমরা দেখবো, এটা স্ট্যাটিস্টিক্যালি মনিটর করতে পারছি যে আমার ডেটাবেসটা মধ্যে কিভাবে অ্যাকশন এক্সিকিউট হয় বা কিভাবে কাজ হয়। এটা মূলত এই অংশটা সবচেয়ে জরুরি এবং প্রয়োজন পড়ে যখন আমার ডেটাবেসটা লাইভ এবং আমার ডেটাবেসে প্রচুর অ্যাকশন হচ্ছে এবং প্রচুর ইউজার আসছে, এবং সেখান থেকে আমরা যখন এই ইনফরমেশনগুলো দেখার চেষ্টা করি তখন এটা অনেক মজাদার হয় এবং আমার অ্যানালাইসিস করতে অনেক বেশি সহজ হয়। বোঝাতে পেরেছি? একটু খেয়াল। হ্যাঁ, 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 এটা টোটালি রিয়েল টাইম। তো আমি যদি আমার একটা সাইট, আচ্ছা আমি দেখি ওর ভেতরে কিছু আছে কিনা, যদিও ঠিক তেমন ভাবে এখান থেকে না, শিডিউলার তো মাইস্কুয়েল থেকে তৈরি হয় না, ক্রন জবস এটা সি প্যানেল থেকে তৈরি হয়। ক্রন জবস বলে একটা আলাদা পার্টি আছে। না, না, সি প্যানেলের একটা ফিচার। লোকালে ট্রিগার করা যায়, ক্রন জবস করা যায় না। ট্রিগার আছে, ট্রিগারের ক্লাসে আমি দেখাবো। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখাই দিব, সমস্যা নেই। হুম, হুম, হুম। দেখেন, আমি পিএসপি মাই অ্যাডমিনে যাই, এটা আমার লাইভ সাইট। যদিও এখানে এটাকে মার্কেটিং করা হয় না বা এটার পেছনে কাজ করা হয় না, বহুদিন আগে করে রাখা একটা সাইট, ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো মতে করা। আমি একটু ডেটাবেসের ভেতরে অ্যাক্সেস করব এবং কোনো স্ট্যাটাস পাওয়া যায় কিনা সেটা একটু দেখার চেষ্টা করব, লাইফ টাইম আর কি, অনলাইনে আছে। সো অনেক ডেটা এখান থেকে কিন্তু ট্রান্সমিট হয়েছে, দেখেন রিসিভ হয়েছে কত, সেন্ড হয়েছে কত, সেটা কিন্তু বলা হচ্ছে। এই যে এখানে গিগাবাইট, হ্যাঁ, কত গিগাবাইট ডাটা রিসিভ হয় সেটা কিন্তু এখান থেকে বলছে। সো আমি যদি মনিটরিং এ যাই, কেন স্ট্যাটাস থাকবে না? এই যে ট্রাফিক দেখাচ্ছে আপনাকে, কানেকশন প্রসেস দেখাচ্ছে, আদার সিস্টেম মেমোরি দেখাচ্ছে। সো ইনফ্যাক্ট এটা সবচেয়ে ভালো হয় যে বিগ সাইজের যে প্রজেক্টগুলো আছে এবং সেই প্রজেক্টগুলোর স্ট্যাটাস, কতজন ইউজার আসছে যাচ্ছে, কিভাবে অ্যাকশন এক্সিকিউট হচ্ছে, সেগুলো সবই কিন্তু করা যাচ্ছে। আপনারা একটু ঢুকেন sofilalam.com-এ, দেখবেন যেন এই ডাটাগুলো পরিবর্তন আসে। হ্যাঁ, sofilalam.com-এ দেখেন, এই আমার স্ক্রিনটা যদি দেখেন, এখন কিন্তু ডাটা ট্রান্সমিশন দেখাচ্ছে সে। হুম, দুইজন ঢুকেছে না? না, দুইজন লিখে ওঠে নাই, কিন্তু দেখেন যখনই ট্রিগার হচ্ছে তখনই প্রসেসটা জাম্প করে চলে যাচ্ছে উপরের দিকে এবং ডাটা ট্রান্সমিট করছে। ট্রাফিক থেকে যদি দেখেন যে কে কত ডাটা রিট্রিভ করছে, প্রত্যেকটা পেজ যখন এক্সিকিউট হচ্ছে ডেটাবেস থেকে 5400 কিলোবাইট বা কোনো কোনো সময় 1 মেগাবাইটে, যে 1 মেগাবাইটের ওপরে একটা ডাটা ট্রান্সমিট হলো, হয়তো সে কোনো এক ভিন্ন আর একটা পেজ এসে গিয়েছে। সো এই যে সিস্টেম সোয়াপ, সিস্টেম মেমোরি কি পরিমাণ ইউজ হচ্ছে,
সিপিইউ ইউজ কি পরিমাণ ইউজ হচ্ছে সেগুলো কিন্তু সবই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ক্যাশ সোয়াপ কিভাবে হচ্ছে, বাইট সেন্ড কতটুকু হচ্ছে, কোন টাইমের মধ্যে কোন ডাটাটা কি অবস্থায় থাকছে, সবই কিন্তু আমরা এখান থেকে প্রসেস করতে পারছি বা দেখতে পাচ্ছি বেসিক্যালি। সো এটা জাস্ট ফিচার, এটা হচ্ছে এর ফিচার। সো মনিটরিং কনসেপ্ট, সো এই মনিটরিং কনসেপ্টে কি কি ইস্যু ইম্প্যাক্ট হয় এবং কি নিয়ে কাজ হয় সেগুলো দেখানোর জন্যই আর কি। কোশ্চেন্স, কানেকশনস, কি ধরনের কানেকশন হতে পারে ট্রাফিক নিয়ে, তার মানে ডেটাবেজের ট্রাফিক নিয়ে আপনাদের একটু পড়াশোনা করতে হবে। সিস্টেম সোয়াপ নিয়ে, সিস্টেম মেমোরি নিয়ে, মাইস্কুয়েল ডেটাবেজের সিস্টেম মেমোরি কিভাবে কাজ করে, সিস্টেমের ইউজ, সিপি ইউজ কিভাবে হয়ে থাকে, এই কোশ্চেনগুলোর সলিউশন আপনাদের পড়তে হবে থিওরিটিক্যালি। ওকে। যার কাছ থেকে নিয়েছেন তাদের জিজ্ঞেস করবেন এটা নাই কেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট যখন আপনি লাইফ সাইটকে মনিটর করবেন ডেটাবেজ অ্যাঙ্গেলে। হুম 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 বুঝতে পারবেন। দেখেন, আপনি যদি প্রথমেই যান, এই যে এখান থেকে আপনি খেয়াল করেন, বলেন। এটা মনিটর। এটা এখান থেকে হয়তো আপনি ডাটা নিতে পারেন পড়াশোনা করে, যে ডেটাবেজের, বাট এই গ্রাফগুলো আপনাকে নিজে থেকে বানাতে হবে। এটা তো একটা উইজার্ড। এই গ্রাফগুলো কিন্তু এই উইজার্ডের অংশ। সো আপনাকে এই গ্রাফগুলোকে আপনি ক্লোন করে নিয়ে যেতে পারবেন না, কারণ এরা এখানে কোড লিখেছে। সো এখানে দেখেন যে আপনি যদি মানে ইস্যুগুলো দেখাতে চান যে পার আওয়ারে কি পরিমাণ ডাটা যাচ্ছে, টোটাল কতটা ডাটা রিসিভ হয়েছে এবং কত ডাটা সেন্ড করেছে আপনার সার্ভার, সেটা কিন্তু এখান থেকে দেখা যায়। সো স্ট্যাটাস থাকলে অনেক কিছুই সম্ভব। আপনি প্রসেসে গেলে আপনি কোন প্রসেস, কোন কোন প্রসেস এখন আছে, কি কি অবস্থায় আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। হুম আবার কোয়েরি স্ট্যাটিস্টিক্স, কি ধরনের কোয়েরি এক্সিকিউট হয় সেটা কিন্তু এখানে সুন্দর করে বোঝা যাচ্ছে যে আমার এই পার্টিকুলার প্রজেক্টের জন্য। ঠিক আছে। আবার অল স্ট্যাটাস ভেরিয়েবল, কি কি স্ট্যাটাস ভেরিয়েবল এখানে কাজ করছে, কার অবস্থা কি, সেগুলো নিয়ে। এটা বেসিক্যালি এই অংশটা লাগে অ্যানালাইসিস করার জন্য, যে যারা বিগ ডাটা অ্যানালিস্ট অথবা ডেটাবেজ অ্যানালিস্ট তারা কিন্তু এই পোর্শনটা নিয়েই কাজ করে বেশি। ক্লিয়ার? ওকে, সো এটা নিয়ে একটু পড়াশোনা করবেন। তো আমি একটু দেখিয়ে দিলাম যে পড়াশোনা করার জায়গাটা। আমরা তো পিএসপি মাইডমিনে অলওয়েজ ঢুকেছি, ডাটাবেস বানিয়েছি, টেবিল বানিয়েছি, ডাটা কুইরি করেছি, ভিউ করেছি, এবং ডাটাবেসে গিয়ে দেখেছি যে এখানে ডাটা আসলো কিনা, ডাটা এডিট হলো কিনা, এতটুকুই, তাই না? হুম ট্রিগারে যাবো আমি, ট্রিগারের ক্লাস আছে আলাদা করে, ওখানে আমি ডেটাবেজের যে ক্লাসটা আছে, ডেটাবেজের ক্লাসে এসকিউএল ইনজেকশন কিভাবে প্রোটেক্ট হবে, চেইনিং যে বিষয়টা আছে, যে কিভাবে আপনি ডাটা স্টোর করবেন রিলেটেড টেবিলগুলোতে, সেটার উপরে আলোচনা আছে, ট্রিগার নিয়ে আলোচনা আছে, সব আছে। ওকে।
এইটা কি জিনিস টেলিকমিউনিকেশন ডট রিপোর্ট আপনাদের ওখানে তো অনেক রাত তাই না ঘুমানোর টাইম হয়ে গেছে ঘুম আসে না তো করেন কি রাত 2টা পর্যন্ত বিজন নিজে নিজেই মার্কেটিং করে বিজনেস করে আমাদের কোনো কিছু করে না আমাদের জন্য তাই না বুলবুল বুলবুলের হাতে তো কাজের অভাব নাই সে বলে বিজনের হাতে বুঝি নাই তো হ্যাঁ বলেন এখানে বলেন বিজন বলেন হ্যাঁ কোয়েরি বিল্ডার দিয়ে করেছেন ঠিক আছে এবং এটা ভালো হয়েছে যে বিল্ডার ইউজ করাতে আপনি যে কোনো ডেটাবেজের সাথে এটা ইউজ করতে পারবেন পিডিএ ইউজ করেছেন পিডিএ ইউজ করেছেন না আচ্ছা আচ্ছা পিডিএ ইউজ করলে তো স্পেসিফিকেশনের প্রয়োজন পড়ে না সো কোয়েরি বিল্ডার ইউজ করে বাট এখানে কই পিডিএ এর জায়গায় তো আপনি যে ডাইরেক্ট কিছু কোয়েরিও লিখেছেন এই যে মাইস্কুয়েল কমান্ড কোঅর্ডিনেটরের ক্লাস বাট আপনি কোঅর্ডিনেটরের এই যে কোয়েরি লিখেছেন কোয়েরি তো আর কোয়েরি বিল্ডার না হ্যাঁ আমি আপনাকে অ্যাক্টিভ রেকর্ডের কথা বলছি আপনি অ্যাক্টিভ রেকর্ড কিন্তু ইউজ করেন নাই আপনি এটা ইউজ করেছেন হ্যাঁ আপনি এটা সরাসরি এসকিউএল কমান্ড ইউজ করেছেন হ্যাঁ হতোই কিন্তু আপনার বেনিফিট হতো যে আপনিও তখন ওই প্রজেক্টটাকে বলতে পারতেন যে ডাটাবেজ ইন্ডিপেন্ডেন্ট আপনি যে কোনো ডাটাবেজে তার সাথে ইউজ করতে পারতেন এবং সিকিউর হতো মানে এসকিউএল কমান্ডটা অত বেশি সিকিউর না যেটা ইয়েটা সিকিউর মানে অ্যাক্টিভ রেকর্ডসটা সিকিউর রাইট 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 আপনি এসকিউএল কমান্ড ইউজ করবেন বেটার মানে কোয়েরি বিল্ডার ইউজ করবেন অলওয়েজ
জাস্ট a minute. হ্যালো, হ্যাঁ হ্যাঁ বিজন, কি বলছিলাম যেন? হ্যাঁ, অ্যাক্টিভ রেকর্ড দিয়ে ইউজ করাটাই বেটার। মনে করেন যে ভিউ, আর আমি একটা ক্লাস নিচ্ছি, যেটাকে আমি বলছি স্টুডেন্ট ক্লাস। আচ্ছা, এটা তো লাইভ ডাটাবেস, এটা আমি কেটে দেই, লোকাল ডাটাবেজে আসি, জেন ব্যাস্ট্রি ডাটাবেস। প্রাথমিকভাবে যেটা আমরা করি সেটা আস্তে আস্তে করে আমি একটু ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাব। নর্মালি মনে করেন আমার একটাই ক্লাস এবং সেই একটা ক্লাসের সাথেই ডেটাবেজের অ্যাকশন গুলো এক্সিকিউট হবে। স্টুডেন্ট নামে আমার একটা ক্লাস আছে, সেই স্টুডেন্ট ক্লাসে আমাদের প্রজেক্টের সকল কাজ সম্পন্ন করবে। আর যদি মনে করেন যে স্টুডেন্ট ক্লাসের প্যারেন্ট ক্লাস থাকে, মনে করেন স্কুল, এছাড়া স্টুডেন্ট আছে, টিচার আছে, তখন আরেকটা সিস্টেম। তো আমার টার্গেট বা আমার কাজটা হচ্ছে বা আমাদের চাওয়া হচ্ছে যে আমি ডেটাবেজের ইনফরমেশন গুলো লাইক কানেকশনের মাধ্যমে আমি দেখব। তো এখান থেকে যদি আমি ডেটাবেজের ডাটা দেখতে চাই, আমার তো আগে ডেটাবেজ, আমি একটা ছোট্ট টেবিল তৈরি করি এবং এর ভেতরে ডাটা দিয়ে আসি। ক্রিয়েট টেবিল, তাই না? আমি স্টুডেন্ট, student id integer 10, student name worker 100, email address worker 100, আর মোবাইল নাম্বার। সো এটা ভার্কার লাইক 14, যে কান্ট্রি কোড ডট সহ যদি আপনি দিতে চান। যাই হোক, আমি একটা টেবিল তৈরি করলাম। এটা আমি এর আগের একটা ক্লাসে কোয়েরি কমান্ড কিভাবে হয়ে থাকে একটা ওইটা বলেছিলাম। আর আমাদের যখন বাই ডিফল্ট বিজনের বা বুলবুলের কি জানা আছে যে আমাদের মাইএসকিউএল এর বাই ডিফল্ট ইঞ্জিনটা কোনটা? বিজন, ইঞ্জিনের কথা বলেছে। হ্যাঁ, ইনোডিবি ইঞ্জিনটা ডিফল্ট ইঞ্জিন। হ্যাঁ,
মাইস্কুয়েল এর হ্যাঁ হ্যাঁ ডিফল্ট ইঞ্জিন হচ্ছে ইনোডিবি। সো এই বিষয়গুলো একটু জেনে রাখবেন। হ্যাঁ, আবার এই যে ছোট ছোট যে ট্র্যাক ব্যাক করবেন, মুভ কলাম করবেন, ইমপ্রুভ টেবিল স্ট্রাকচার করবেন, প্রসেস টেবিল স্ট্রাকচার করবেন, এবং এটা যে কোয়েরিগুলো জেনারেট হবে সেগুলো করে করে দেখবেন। হুম, ব্রাউজ করবেন, চেঞ্জ, ড্রপ, প্রাইমারি, ইউনিক, ইন্ডেক্স, অ্যাড টু, সেন্ট্রাল কলাম, এগুলো যখন করবেন কোয়েরি হবে, সেই কোয়েরিগুলো আপনারা সুন্দর করে কপি করে করে রেখে দেবেন এবং প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমি দুইটা রেকর্ড ইনসার্ট করি। সিম্পলি দুইটা রেকর্ড আমি ইনসার্ট করছি। ওকে, আমরা যদি দেখি যে আমাদের ডেটাবেজে ডাটা আছে, আমাদের টার্গেটটা হচ্ছে যে এই ডাটাগুলোকে তুলে নিয়ে আসা। দেখেন আইডিটা কি হয়েছে, 0 হয়ে গেছে। কারণ কি, ডেটাবেজের হ্যাঁ অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি দেয়া হয় নাই, দ্যাট ইজ ওয়াই এই এররটা চলে আসে। সো আমি স্টুডেন্ট আইডি কে চেঞ্জ করব। এটা অটো ইনক্রিমেন্ট করব। ফার্স্টে অটো ইনক্রিমেন্ট করার পর এই যে টেবিল বলেছে there only one auto column it must be defined as a key. সো আমাকে অটো ইনক্রিমেন্ট করার আগে এটাকে কি হিসেবে, প্রাইমারি কি হিসেবে বলে দিতে হবে। প্রাইমারি, এটা শুরুতেই আমরা করতে পারতাম, ঠিক আছে। আফটার টেবিল স্টুডেন্ট অ্যাড প্রাইমারি স্টুডেন্ট আইডি। ভালোই ভেজাল হয়েছে। ড্রপ করা ছাড়াও আপনি করতে পারেন। এই ধরনের ঝামেলায় পড়লে চেঞ্জের ক্ষেত্রে প্রথমে অটো ইনক্রিমেন্টটা করে নিতে হয়, দেন প্রাইমারি কি করতে হয়, কিন্তু এখানে একটু ভেজাল করতেছে। অটো ইনক্রিমেন্টটা দিলাম কিন্তু অটো ইনক্রিমেন্টটা এরর থ্রো করছে। টেবিল ইনফরমেশন there only one auto column in must be defined as a key. So এটা তো স্টুডেন্ট আইডি, এটা ডাটা চলে যাওয়াতে বেশ প্রবলেম হয়েছে। আমি এটাকে এমটি, হ্যাঁ এটা চট করে করে ফেলাটাই ওয়াইজ হবে। alter table use drop table instead. সো এটা কিন্তু ড্রপও হচ্ছে না আমার। সো বিগিনিং এ আমি একেবারে বিগিনিং অফ দ্য টেবিলে একটা ফিল্ড জুড়ে দিচ্ছি। স্টুডেন্ট আইডি ইন্টিজার 10 index primary auto increment.
এবার কিন্তু ডাটা আসছে। সো এই ডাটাটাকে আমি তুলতে যাচ্ছি ভিউ থেকে, ডেটাবেজের কানেকশন হবে আমি অবজেক্ট তৈরি করার সাথে সাথে। সো এখানে কি লাগে, একটা ম্যাজিক ফাংশন লাগে না? বেসিক ফাংশন কনস্ট্রাক্টর কিন্তু এখানে কাজ করবে। আমার টার্গেট হচ্ছে আমি ডেটাবেস থেকে ডাটা রিট্রিভ করব। সো সেক্ষেত্রে আমি কি করব, আমি রিকোয়ার করছি ক্লাসকে স্টুডেন্ট ক্লাস, তারপরে আমি একটা অবজেক্ট বানাচ্ছি ওবিজে স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট আমি বানালাম এবং আমার টার্গেট হচ্ছে যে ওবিজে দিয়ে ভিউ স্টুডেন্টের মাধ্যমে ডাটাগুলো যেন আমরা নিয়ে আসতে পারি। এই যে এখানে অ্যাটলিস্ট যেন আমি রেজাল্টটা ধরতে পারি এবং ওই রেজাল্টটা আমি যদি এখান থেকে প্রি করি, আমাদের তো ডিজাইনে না দেখে জাস্ট আমি রেজাল্টের ভেতরে রেজাল্ট দেখতে চাচ্ছি, ঠিক আছে? অথবা ওয়ার্ড ডাম্প করি, ওয়ার্ড ডাম্পটা পরে করি, জাস্ট প্রিন্টার করি। সো ইন দ্যাট কেস আমাকে যদি ডেটাবেস থেকে ডাটা তুলতে হয়, প্রথমে আমাকে কি করতে হবে বিজন? হ্যাঁ, আমাকে প্রথমে কানেকশন দিয়ে আমাকে চেক করতে হবে। সো ফার্স্ট কানেকশনটা কিভাবে হবে? কানেকশনটা হচ্ছে যে লাইক মনে করেন দিস কানেকশন, এভাবে কানেকশন কিন্তু অবজেক্ট আকারে দেওয়া হয়। MySQLi কানেক্ট, হোস্ট নেম থাকে, ইউজার নেম থাকে, পাসওয়ার্ড থাকে, ডেটাবেস থাকে। সো এই সবগুলো কিন্তু ডেটাবেসের ভেতরে দিতে হয়। তো আমি এই ভেরিয়েবল গুলো হোস্ট কি, লোকাল হোস্ট, ইউজার হচ্ছে রুট, পাসওয়ার্ড আমার ব্ল্যাঙ্ক, আর এখানে ডেটাবেস db underscore gen underscore batch 03, হ্যাঁ ব্যাস 03। সো আমার ডেটাবেসের কানেকশন হয়েছে। সো এই যে কানেকশন স্ট্রিংটা দিস কানেকশন, এটা কনস্ট্রাক্টরে রাখার মূল কারণ কি, যত মেম্বার ফাংশন আছে সেই মেম্বার ফাংশনগুলো কি সব কানেকশন পেয়ে যাবে না? আচ্ছা, আর এই যে প্রপার্টিটা এটাকে বলা হয় পাবলিক প্রপার্টি। হ্যাঁ, কনস্ট্রাক্টরের মধ্যে যদি কোনো কিছু না দেয়া থাকে সামনে, সেই পাবলিক প্রপার্টিটার অ্যাক্সেস ডেটাবেজের কানেকশনের জন্য সব সময় আমাদের কাজে লাগবে। তো হ্যাঁ, দিয়ে দিয়েছে। সো এবার যদি আমরা লজিক্যালি দেখি যে এরকম করি যে ইফ দিস কানেকশন, তাহলে আমাকে ইকো করবে কানেক্টেড, এলস ইকো সার্ভার নট কানেক্টেড। ঠিক আছে? সো কানেক্টেড আর হচ্ছে সার্ভার নট কানেক্টেড ইস্যুগুলো। তো লেটস চেক। আজকে কি আইপিএল হচ্ছে?
সারাদিন ঘুমালে কেমনে হবে? কোনো আপনার কয়জন লোক লাগবে বলেন তো? 2 জন না? তো আলামিনকে নিয়ে নেন, আলামিন তো ল্যারাভেল পারে। হুম হুম কেন এমডি কি রাগারাগি করে? বিজন, দেখেন এখানে প্রথমে কি দেখাচ্ছে? কানেক্টেড, তারপরে দেখাচ্ছে আনকট এরর, কল টু আনডিফাইন্ড মেথড, ভিউ স্টুডেন্ট। আমাদের তো এই মেথডটাই নেই। এই মেথডটা কি আছে? এবং আমি এটা দুটোই রাখার কারণ হচ্ছে যে কানেক্টেড দেখানোর কারণ হচ্ছে উপরে কানেক্টেড, তারপরে এরর দেখানোর কারণ হচ্ছে যখনই অবজেক্ট তৈরি হয়েছে তখনই এই কনস্ট্রাক্টরটা রান হয়ে গেছে। ওকে, কনস্ট্রাক্টর রান হওয়াতে সে ডেটাবেসকে কানেক্ট করে ফেলেছে। এখন সে তো কানেক্ট করলো, আমি ডাটা নিতে চাচ্ছি। ওকে, আমি ডাটা নিতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ফাংশনটা ডিফাইন করতে হবে, অবশ্যই সেটা পাবলিক ফাংশন হবে। কোডটার নাম কি? ভিউ স্টুডেন্ট। এরর আসলো কেন? কনস্ট্রাক্টরের ভেতরে চলে গেছে। এই ব্র্যাকেটটা কোথায়? আরো নিচে পড়ে গেছে। তো এবার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি ডেটাবেস থেকে ডাটা তুলতে চাচ্ছি, আমাকে কোয়েরি করতে হবে, হবে না? তো কোয়েরিটা করার জন্য আমি কোয়েরি লিখলাম, আমি সব ডাটা তুলতে চাচ্ছি। সিলেক্ট স্টার ফ্রম টিবিএল স্টুডেন্ট, তাই না? এবার যদি আমি রেজাল্ট চাই, রেজাল্টটা কি হবে? MySQL I কোয়েরি। এখানে দেখেন দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে লিংক আর একটা হচ্ছে কোয়েরি। কোয়েরি হচ্ছে আমার এই কোয়েরিটা, এটা পেলো, রাইট? বাট এই লিংকটা কি? লিংকটা হচ্ছে এই কানেকশনটা। সো এই যে প্রপার্টিটা, কনস্ট্রাক্টরের সকল প্রপার্টি কি হয়ে যায়? মেম্বাররা বা মেম্বার মেথডগুলো ইউজ করতে পারে। ক্লিয়ার? ওকে, সো সেটা আমরা এক্সাম্পল আকারে দেখছি। রিটার্ন করব রেজাল্টটা। সো আমি রেজাল্টটা রিটার্ন করছি এবং সেটা আমি এখান থেকে প্রিন্টার করে দিয়েছি।
না কানেক্টেড না হয় হলোই, সমস্যা কি? আমার তো ফাংশনে এসে সিলেক্ট স্টার ফ্রম টিভিএল স্টুডেন্ট থেকে তো ডাটাও নিয়ে যাওয়ার কথা। কোনো কিছু না নেওয়ার কারণ ওই ভিউ স্টুডেন্ট থেকে কোয়েরি করে আমি এখানে পৌঁছেছি কিনা সেটা আগে দেখি। আমি ইন ফাংশনে আছি। আমি আছি বুঝি নাই। না না না, দেখি পার্ট ডাউন করে দেখি। বুলিয়ান ফলস, দ্যাট মিন্স ডেটাবেজ আমাকে ডাটা রিটার্ন করে নাই। আচ্ছা, সো এখানে যে বিষয়টা হয়েছে একটু খেয়াল করেন, আমাকে কি রিটার্ন করেছে? বুলিয়ান ফলস। আই থিঙ্ক আমাদের টেবিলের নাম যেটা, সেটাতে কুইরিতে এরর আছে। চেক করি যে টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট, বাট আমরা টিবিএল স্টুডেন্ট। এখন ঘটনা হচ্ছে যে এই কোয়েরিটা ট্রু অর ফলস, বা এই কোয়েরিটা কি রিটার্ন করছে সেটা যদি আমরা চেক করার পরে এটাকে এক্সিকিউট করি, সেটা আর কি ভালো। হ্যাঁ, তো এটা কিভাবে করা যায়? নর্মালি এভাবেও লেখা যায় যে আমি ইফ কন্ডিশন দিয়ে যে আপনি যখন মাইস্কুয়েল কোয়েরি লিখছেন তখন যদি সে ট্রু করে দেন আপনি এখান থেকে ডাটা নিয়ে যেতে পারেন। আবার আপনি কোয়েরিটাকে হ্যাঁ, আপনি কোয়েরিটাকে এক্সিকিউট করবেন ডেটাবেজে, চেক করবেন, চেক করার পরেও আপনি দেন চেক করবেন কোথা থেকে? মাইস্কুয়েল থেকে, যে আপনার কোয়েরিটা ঠিক আছে কিনা। যেহেতু আমরা টেবিলের বানানে ভুল করেছি বা টেবিলের নামে ভুল করেছি, যদি আমরা এখান থেকে দেখি, এখান থেকে যদি টেস্ট করে নেই, আমরা কিন্তু কি করব? ভুলটা ধরা পড়ে যাবে না সঙ্গে সঙ্গে? দেখেন, সে কিন্তু বলেই দেবে যে এই নামে কোনো টেবিলই নাই। হ্যাঁ, এই যে এরর দেখাচ্ছে। সো টেবিলের নাম হচ্ছে টেবিল, ওকে দেন স্টুডেন্ট। হ্যাঁ, এখন ভারডামে যদি আমরা যাই, এই যে ডাটাগুলো দেখাচ্ছে, ঠিক আছে। সো আমি এখান থেকে রিটার্ন করি, রিটার্ন রেজাল্ট, এবং এখানে এসে আমি প্রিন্টার করেছি। লেটস চেক যে আমার রেজাল্টে কারেন্ট ফিল্ড আছে, ফিল্ড কাউন্টার 4টা, রো আছে কয়টা? 2টা, ঠিক আছে। সো এর ভেতরের রেজাল্ট গুলো যদি আমরা ফেচ করে দেখতে চাই, সেটাও কিন্তু আমরা চাইলে দেখতে পাবো, বাট ডাটা যে আসছে, রেকর্ড যে আসছে, কোয়েরি যে চলেছে, সেটা আমরা কিন্তু বুঝতে পারছি। এখন ঘটনা হচ্ছে যে এখানে এর বিশেষত্বটা কি? এখন যদি আমি ডিলিট করতে চাই, এখন যদি আমি
এডিট করতে চাই, আমি যাই করব না কেন আমাকে জাস্ট এই কানেকশনটা ইউজ করতে হবে এই ক্লাসের মধ্যে। বিষয়টা বোঝা যাচ্ছে বিজন? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি আমি এই কাজটুকুকে এখানে যদি না রাখি, আরো যদি মনে করেন আমার ক্লাসের প্রয়োজন পড়ে প্রজেক্টে, সো আমি দেখেন আমি ক্লাসেস এর ভেতরে আমি আরেকটা ক্লাস নিচ্ছি স্কুল নামে। এর ভেতরে আমি একটা ম্যাজিক ফাংশন নিলাম এবং এখানে ডেটাবেজের কানেকশনটা দিয়ে দিলাম। ভালো করে বুঝবেন, আমি এখান থেকে স্টুডেন্ট ক্লাস থেকে কনস্ট্রাক্টরকে তুলে দিলাম এবং এবার যদি আমি এটা দেখি এখানে কি বলা হচ্ছে, আনডিফাইন্ড প্রপার্টি স্টুডেন্ট কানেকশন একটা নোটিশ দিয়েছে, মাইস্কুয়েল আই কোয়েরি এক্সপেক্ট প্যারামিটার 1 টু বি মাইস্কুয়েল নাল গিভেন, অনেকগুলো এরর কিন্তু জেনারেট করে ফেলেছে, রাইট? তো এখন যদি এটা করি এক্সটেন্ড স্কুল এবং এখানে যদি রিকোয়ার করে দেয় কানেকশন, তাহলে দেখেন আমাকে কি বলছে যে রিকোয়ার স্কুল ফেল টু ওপেন স্ট্রিম নো সাস ফাইল অ্যান্ড ডিরেক্টরি। আমাকে স্কুল নামে আছে তো, স্কুল নামে আছে না, এই যে পেয়ে গেছে। হ্যাঁ, আমার এই যে এখানে এই যে ইয়ে ছিল না, ডট স্ল্যাশ বসেছিল, এই কারণে সে পাচ্ছিল না। তো এই যে ডট স্ল্যাশ, কিন্তু এটা সামহাউ প্রবলেম করে। সো দেখেন আমি রিকোয়ার করে এটা পেলাম, তার মানে একটু খেয়াল করেন আমি যেটা করেছি, আমি কানেকশনটা কোথায় দিয়ে দিয়েছি, কনস্ট্রাক্টরে বাট প্যারেন্ট ক্লাসে, আর স্টুডেন্ট হচ্ছে এখন কিন্তু চাইল্ড ক্লাস। তো এখন কি হবে, এখন আমি এই স্টুডেন্ট ক্লাস থেকেও কানেকশন পাবো, আবার এই স্কুলের মধ্যেও যদি কোনো ফাংশন থাকে সে তারাও কি কানেকশন পাবে না? আচ্ছা, এবার এবার আমি তাহলে আরেকটা ক্লাস তৈরি করি। ক্লাসের নাম কি, টিচার ক্লাস। আমার চাওয়া হচ্ছে আমি টিচার ক্লাস থেকেও ওই টিচারের ডাটাগুলো তুলবো। আমি ডেটাবেজে যাই, এই ডেটাবেজের ভেতরে নতুন একটা টেবিল তৈরি করি, টিচার, teacher ID integer 11, index primary, auto increment, teacher name, worker 100, email address,
worker 100, mobile number, worker 14, save. টেবিলটাতে আমি একটা রেকর্ড ইনসার্ট করি। talatraining.com। নয়েজ আসছে খুব। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে টিচার ক্লাসে ডাটা ঢুকেছে। এখন আমি মনে করেন যে আমার টিচার ক্লাসের একটা অবজেক্ট আছে, টি অবজেক্ট, এবং টিচার ক্লাসেও টি রেজাল্ট নামে টি অবজেক্ট দিয়ে ভিউ টিচার একটা ফাংশন কল করছি। ঠিক আছে, সো আমি টিচার ক্লাসে যাচ্ছি, ফাংশন হচ্ছে পাবলিক ফাংশন ভিউ টিচার। তো সে কি করবে? সিমিলার ভাবে ডেটাবেজের কোয়েরি লিখবে না ডাটা নেয়ার জন্য? সো এবারেও যে প্রবলেমটা আমরা দেখব সেটা হচ্ছে যে ডেটাবেজের কানেকশনটা নেই, তাই না? তো যখনই আমি চেক করতে যাব কানেক্টেড আমাকে দেখাচ্ছে, এন্ড কানেক্টেড দুইবার দেখাচ্ছে কেন? বিজন বলেন। দুইবার দেখাচ্ছে কারণ দুইবার অবজেক্ট তৈরি হয়েছে। না, একই অবজেক্ট না, দুইটা ক্লাস। হ্যাঁ, একই ক্লাস হয়েছে। এখন আমি দুইটা ক্লাসে যদি যাই, টিচার, তখন টিচার ক্লাস, ঠিক আছে, টিচার ক্লাসে যখন যাব তখন দেখেন আর একটা থাকছে, রাইট? বিকজ আমি যখন স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করছি, স্টুডেন্ট ক্লাসে কিন্তু কানেক্টেড করার জন্য এখানে কিন্তু কোনো ইয়ে নেই, কি বলে, ডাটাবেজের, হ্যাঁ, ডাটাবেজের যে কানেকশনটা সেটা কিন্তু আমরা করেছি প্যারেন্ট ক্লাস স্কুলের মধ্যে, তাই না? সো এক্সটেন্ড হচ্ছে স্কুলে যাচ্ছে এবং এখান থেকে কানেক্টেডটা দেখাচ্ছে। বাট আমি যখন টিচারের করছি, টিচার কিন্তু এখনো স্কুলের সাথে কানেক্টেড না। হ্যাঁ, স্কুলের সাথে কি কানেক্টেড টিচার? সো যখন অবজেক্ট তৈরি হচ্ছে তখন কিন্তু আর কানেকশনটা আসছে না। বাট এরর হচ্ছে কি, এই যে টিচার নট ফাউন্ড, আমাকে বলছে যে আনকট এরর, টিচার নট ফাউন্ড। টিচারটা না পাওয়ার কারণ হচ্ছে ভিউ এর মধ্যে টিচার ক্লাসটা আমরা রিকোয়ারি করি নাই, রাইট? এগুলো একটু ভালো করে বুঝবেন, হ্যাঁ, যে আমার টিচার ক্লাসটা রিকোয়ার্ড। এভাবেই ধরে। এখন এবারে আসি যে টিচারটা যদি ডেটাবেজের কানেকশন দিয়ে ভিউ টিচারটা করতে চাই, ডেফিনেটলি আমাকে কি করতে হবে যে এই
টিচারকে আমি কি করে দিব, এক্সটেন্ড করে নিতে হবে, রাইট। সো এক্সটেন্ড করব কার সাথে, স্কুলের সাথে। সো হ্যাঁ, স্কুল হচ্ছে আমার প্যারেন্ট। সো এবার খেয়াল করেন যে আমি কানেক্টেড দুইবার দেখিয়েছে, রাইট, কারণ আমি দুইবার অবজেক্ট বানিয়েছি, দুইবারই মাই স্কুলের সাথে গেছে। এবং এবার হচ্ছে টি রেজাল্টটা যদি আমি প্রিন্টার করি, প্রথমটা হচ্ছে রেজাল্ট, এটা স্টুডেন্টের, দ্বিতীয়টা টি রেজাল্ট, এটা টিচারের। এখানে দেখেন যে ফিল কাউন্ট 4টা, রো কাউন্ট কয়টা, 2টা। কিন্তু রো কাউন্ট 2টা দেখানোর মূল কারণটা কি, কারণ আমি টিচারের টেবিলটা কোয়েরি করিনি, আমি কোয়েরি করেছি। ওকে দেখেন আমরা এখানে সেম কোয়েরিটাই চালানো হয়েছে আই থিঙ্ক, এই কারণে রেকর্ড একটু ওলট পালট আসে। টিচার থেকেও আমি স্টুডেন্টের ডাটাই নিয়েছি, কি নিব, টিচার, তাই না? তাহলে টিচারের রো আছে একটা, এই যে দেখেন টিচারের রো আছে একটা, কারণ একজন টিচার সেভ করা আছে। হ্যাঁ, ডেফিনেটলি কানেক্ট দুইবার হওয়ার কারণ কি, আমি যখন স্টুডেন্টের অবজেক্ট বানাচ্ছি, স্টুডেন্ট কি করছে, এক্সটেন্ড করাতে স্কুলে যাচ্ছে, স্কুলে হচ্ছে তার প্যারেন্ট কনস্ট্রাক্টর রান করাচ্ছে, কানেক্টেড দেখাচ্ছে। আবার আমি যখন টিচারের অবজেক্ট বানাচ্ছি, টিচারে যাচ্ছে, টিচার এক্সটেন্ড করছে স্কুলকে, স্কুলে যাচ্ছে, কানেক্টেড দেখাচ্ছে। বিষয়টা বুঝতে পেরেছেন? আমার তো কানেকশনটা, এই ইকোটা কানেক্টেড, যে কানেক্টেড এটা তো সে ডেফিনেটলি, আমি এটা ইকো করে দেওয়ার, রেখে দেওয়ার মূল কারণ হচ্ছে যে কতবার কার সাথে কানেক্টেড হচ্ছে বা কে কিভাবে কাজ করছে সেটা বোঝানোর জন্য। ওকে, হ্যাঁ, কিভাবে আপনি কোথা থেকে যাচ্ছেন, আপনি স্টুডেন্ট এসে স্কুলে চলে যাচ্ছেন, আপনি টিচার এসেও স্কুলে চলে যাচ্ছেন, তাহলে স্কুলটা এখানে কি ক্লাস হিসেবে কাজ করছে, প্যারেন্ট ক্লাস হিসেবে। ওকে, এবার দেখেন যে কিভাবে অ্যাকচুয়ালি কাজগুলো হয়ে থাকে। প্রোটেক্টেড আমি একটা ফাংশন লিখছি, সিলেক্ট all data, table name, okay, then query equal select star from table name. Dollar result equal MySQL query, queryটা হচ্ছে this connect queryটা, then return dollar result। হ্যাঁ, আচ্ছা, এটা আমি বোঝাবো। এই যে এই কোডটুকু দেখেন, আমরা প্রথমে আমি রিডিউস করলাম কি, কানেকশনটা প্যারেন্টস এ দিয়ে দেয়াতে আমার কিন্তু স্টুডেন্ট বা টিচার কোথাও কনস্ট্রাক্টর লাগলো না, এবং আমি সেখান থেকে কানেকশন করি নাই, এক জায়গা থেকে কানেকশন হচ্ছে, ঠিক আছে। আবার এখানে স্টুডেন্ট ক্লাস এবং টিচার ক্লাসে একটা কমন ফাংশন, ভিউ স্টুডেন্ট ভিউ টিচার। সো আমি ভিউ স্টুডেন্টে এসে এই এত বড় কোয়েরি কোড এখান থেকে না লিখে আমি যদি বলি জাস্ট রিটার্ন $this select
অল ডাটা, এবং এখান থেকে আমি জাস্ট প্যারামিটার পাস করে দিলাম কি স্টুডেন্ট। খেয়াল করেছেন? এবং এখানে এসেও এই কোডটুকুকে অমিট করে আমি রিটার্নে বলছি দিস সিলেক্ট অল ডাটা। এই টেবিলের নাম এখানে কি হবে? টিচার। সো যখন যেটা কল হবে সেখানে কিন্তু এখানে গিয়ে টিচার নেমটা প্যারামিটার থেকে পাবে এবং ওই প্যারামিটার থেকে পেয়ে এখানে টিচারের নামটা বসিয়ে দেবে, মানে টেবিলের নামটা বসিয়ে দেবে। আমি জাস্ট একটু প্রসেস বলছি যে কিভাবে একটা প্রজেক্ট ডেভেলপ হয়। কোন এরর আছে? হ্যাঁ, ডাইনামিক ভাবে টেবিলগুলো ধরে নেবে। আমি ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, বাট এই কাজগুলো অনেক বড় বড় আকারে করা হয়ে থাকে এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসে ডেটাবেজের সাথে কত সহজে কানেক্ট হয়ে কোডগুলোকে রিইউজ করা এবং সিকিউর করা সম্ভব হয়। বুঝতে পেরেছেন? বিজন কোশ্চেন আছে? ওকে, তাহলে আপনারা কি এটা করতে পারবেন? হ্যাঁ, আমি লাইনে আছি। আমি কোডটা আপাতত আমি আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখছি, আর নেক্সট ক্লাসে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড এর যে বাকি দুইটা টপিক বাকি আছে সেটা আমরা শেষ করব এবং ডেটাবেজের সাথে ঠিক এভাবেই ইন্টারফেস, ইমপ্লিমেন্টস, অ্যাবস্ট্রাকশন এবং নেম স্পেসিং এর ওই অংশটা অ্যাড করব এবং দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? এডিট ডিলিট আপনারাই করতে পারবেন। এডিট ডিলিট কি আপনারা করতে পারবেন না? রাইট, আমি সেই কনসেপ্টটাই দেখানোর চেষ্টা করব আর কি। বুঝতে পেরেছি? আপনাদের ওয়ার্ড থাকবে যে এর মধ্যে একটা ছোট অ্যাপস বানিয়ে ফেলা, যেটা এডিট, ডিলিট, ভিউ, সিলেক্ট, অ্যাড সব কিছু করতে পারবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আমি ভিডিওটা ড্রপ বক্সে আপনাদের ফোল্ডারে দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন।